ডাক্তার হওয়ার পথে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা ক্লাস 10 থেকে এমবিবিএস পর্যন্ত পুরো রাস্তাটা দেখেছিলাম। আজ চলুন জানা যাক এমবিবিএস শেষ হওয়ার পর আসল যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়। তো এমবিবিএস তো শেষ হলো, কিন্তু এরপর এখন কি করণীয়? এই প্রশ্নটাই কিন্তু প্রত্যেকটা মেডিকেল গ্র্যাজুয়েটের মনে ঘুরপাক খায়। অনেকেই হয়তো ভাবেন যে এমবিবিএস পাশ করা মানেই ডাক্তার, কিন্তু সত্যি বলতে এটা তো গল্পের সবে শুরু। ভাবুন তো একবার, একজন টপ লেভেলের কার্ডিওলজিস্ট, নিউরোসার্জন বা অঙ্কোলজিস্ট হতে গেলে আরও ৩ থেকে ৮ বছর একটানা কঠিন পড়াশোনা আর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আসল খেলা তো এখান থেকেই শুরু। চলুন পার্ট 1-এ আমরা কোন পর্যন্ত এসেছিলাম সেটা একবার ছোট্ট করে মনে করে নিই। আমরা দেখেছিলাম ক্লাস 10-এর পর সায়েন্স নিয়ে পড়াশোনা, তারপর নিট ইউজি পরীক্ষা, আর তারপর ৫.৫ বছরের লম্বা এমবিবিএস কোর্স। বেশ, এখন এর পরের ধাপে যাওয়া যাক। তাহলে চলুন বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। এমবিবিএসের পর জীবনের প্রথম বড় সিদ্ধান্ত কি হতে পারে? সামনে ঠিক কি রাস্তা খোলা থাকে একজন নতুন ডাক্তারের জন্য? দেখুন, প্রধানত 4টে রাস্তা খোলা থাকে। ১. সরাসরি জেনারেল প্র্যাকটিশনার বা জিপি হিসাবে প্র্যাকটিস শুরু করে দেওয়া। ২. সরকারি চাকরির চেষ্টা করা, যেমন মেডিকেল অফিসার। ৩ নম্বর হল পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি করা, মানে এমডি বা এমএস। আর ৪ নম্বর হল ডিএনবি। এখন বেশিরভাগ ডাক্তাররাই কিন্তু ৩ বা ৪ নম্বর অপশনটাই বেছে নেন, কারণ স্পেশালাইজেশন মানেই তো ভালো রেকগনিশন, সম্মান আর একটা উজ্জ্বল ভবিষ্যৎ। আর এই স্পেশালাইজেশনে দুনিয়ায় ঢোকার জন্য যে দরজাটা পার করতে হয় সেটার নাম হলো নিট পিজি, আর এটা কিন্তু একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা। চলুন এর খুঁটিনাটিগুলো একটু দেখে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিট পিজি পরীক্ষায় মোট ২০০টা এমসিকিউ প্রশ্ন থাকে আর সময় থাকে ৩.৫ ঘণ্টা, মোট নম্বর ৮০০। এখানে প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য ৪ নম্বর করে পাওয়া যায়, আবার প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু ১ নম্বর করে কেটে নেওয়া হয়। আর সিলেবাস, হ্যাঁ, এমবিবিএসের পুরো ১৯টা বিষয় থেকেই প্রশ্ন আসে। এবার আসা যাক আসল কথায়। প্রতিযোগিতা ঠিক কতটা কঠিন? সরকারি কলেজে এমডি বা এমএসের একটা সিট পেতে হলে অন্তত ৫০% ওপরে স্কোর করতে হয়, মানে যতজন পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে টপ হাফে থাকতে হবে। আর রেডিওলজি বা ডার্মাটোলজির মতো টপ স্পেশালিটির জন্য তো অল ইন্ডিয়া র্যাঙ্ক ১,০০০-এর মধ্যে থাকাই চাই। যদিও কোনো অ্যাটেম্পট লিমিট নেই, কিন্তু ২-৩ বারের চেষ্টায় পাশ করে যাওয়াটাকেই আদর্শ বলে মনে করা হয়। আচ্ছা, নিট পিজি পাশ করার পর এমডি, এমএস বা ডিএনবির মতো ডিগ্রি বেছে নেওয়ার সুযোগ আসে। কিন্তু এই তিনটের মধ্যে ঠিক কী পার্থক্য? চলুন ব্যাপারটা পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। এমডি মানে ডক্টর অফ মেডিসিন, এটা হলো একটা ৩ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। এটা মূলত নন সার্জিক্যাল বা মেডিকেল স্পেশালিটির জন্য, যেমন ধরুন ইন্টারনাল মেডিসিন, পিডিয়াট্রিক্স বা রেডিওলজি। অন্যদিকে এমএস মানে মাস্টার অফ সার্জারি, এটাও একটা ৩ বছরের ডিগ্রি, কিন্তু এটা হলো সার্জিক্যাল স্পেশালিটির জন্য, যেমন জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স বা অপথ্যালমোলজি। এবার এমডি, এমএস আর ডিএনবি এর মধ্যে মূল পার্থক্যটা একটু বোঝা যাক। দেখুন, এমডি, এমএস হল বিশ্ববিদ্যালয় ভিত্তিক ট্রেনিং, যেটা মেডিকেল কলেজগুলো দিয়ে থাকে, এবং এটাকে সাধারণত একটু বেশি মর্যাদাপূর্ণ বলে মনে করা হয়। অন্যদিকে ডিএনবি হল হাসপাতাল ভিত্তিক ট্রেনিং, যেটা এনবিই পরিচালনা করে। সরকারি এমডি, এমএস এর সিট না পেলে ডিএনবি কিন্তু একটা চমৎকার বিকল্প হতে পারে, এটা মাথায় রাখতে হবে। ডিগ্রিগুলো তো বোঝা গেল। এবার চলুন দেখি কোন কোন স্পেশালিটি ফিল্ড সবচেয়ে বেশি জনপ্রিয় আর সেগুলোর ভবিষ্যৎই বা কেমন। এই চার্টটা দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে কোন শাখাগুলোর চাহিদা এখন তুঙ্গে। রেডিওলজি, ডার্মাটোলজি, অর্থোপেডিক্স, মেডিসিন আর সার্জারি, এই বিষয়গুলোতেই প্রতিযোগিতা সবথেকে বেশি। কয়েকটা জনপ্রিয় শাখার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব রেডিওলজি অত্যন্ত প্রতিযোগিতামূলক, কারণ এর প্রযুক্তি নির্ভরতা আর ভালো উপার্জনের সুযোগ। অর্থোপেডিক্স একটা সার্জিক্যাল ফিল্ড, যেখানে স্পোর্টস মেডিসিনের চাহিদা দিন দিন বাড়ছে। আর সাইকিয়াট্রি, এখানে প্রতিযোগিতা হয়তো কিছুটা কম, কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ার সাথে সাথে এর চাহিদাও কিন্তু রকেট গতিতে বাড়ছে। এমডি বা এমএস করার পরেও কিন্তু পড়াশোনার শেষ নেই। এর পরের স্তরটাই হল সুপার স্পেশালিটি। এটাকে বলা যেতে পারে ডাক্তারি বিদ্যার সর্বোচ্চ পর্যায়। সুপার স্পেশালিটি ডিগ্রি মূলত ২ ধরনের হয়।
ডিএম বা ডক্টরেট অফ মেডিসিন করা হয় এমডির পর, যেমন ধরুন কার্ডিওলজি বা নিউরোলজি। আর এমসিএইচ করা হয় এমএসের পর, যেমন নিউরোসার্জারি বা প্লাস্টিক সার্জারি। দুটোই কিন্তু 3 বছরের কোর্স। আর এই সুপার স্পেশালিটিতে ঢোকার জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেটার নাম নিট এসএস। এখানে সিট সংখ্যা কিন্তু অত্যন্ত সীমিত, সারা দেশে হাতে গোনা কয়েকশো। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রতিযোগিতাটা কি মারাত্মক পর্যায়ে পৌঁছায়। তাহলে চলুন এই পুরো দীর্ঘ যাত্রাটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ক্লাস 10-এর পর 2 বছরের উচ্চ মাধ্যমিক, তারপর নিট ইউজির জন্য 1-2 বছরের প্রস্তুতি, 5.5 বছরের এমবিবিএস, তারপর আবার নিট পিজির জন্য প্রস্তুতি, 3 বছরের এমডি বা এমএস, এবং সবশেষে আরও 3 বছরের সুপার স্পেশালিটি। এই হল একজন সুপার স্পেশালিস্ট হয়ে ওঠার সম্পূর্ণ রাস্তা। এই স্লাইডটা চমৎকারভাবে পুরো সময়টাকে আমাদের সামনে তুলে ধরছে। একজন জেনারেল প্র্যাকটিশনার হতে সময় লাগছে প্রায় 8.5 বছর বা তার বেশি। একজন স্পেশালিস্ট হতে লাগছে 12 থেকে 13 বছর। আর একজন সুপার স্পেশালিস্ট হতে কম করে 15 থেকে 17 বছর। ভাবা যায়, যাত্রাটা সত্যির অনেক দীর্ঘ। এত দীর্ঘ একটা যাত্রার পর আর্থিক দিকটা কেমন দাঁড়ায়? একজন ফ্রেশার এমবিবিএস ডাক্তারের মাসিক আয় সাধারণত 40 থেকে 80,000 টাকার মধ্যে হয়, কিন্তু একজন স্পেশালিস্টের আয় খুব সহজেই মাসে 1 লাখ থেকে 5 লাখ বা তারও অনেক বেশি হতে পারে। অর্থাৎ স্পেশালাইজেশনের সাথে সাথে আয়ও কিন্তু অনেকখানি বেড়ে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? হ্যাঁ, এই যাত্রাটা লম্বা এবং নিঃসন্দেহে কঠিন, কিন্তু এই যাত্রার শেষে যা অর্জন করা যায় তা শুধু একটা পেশা নয়, এটা একটা পরিচয়, মানুষের জীবন বাঁচানোর এক অসাধারণ ক্ষমতা। এই 2 পর্বের মাধ্যমে আমরা ক্লাস 10 থেকে সুপার স্পেশালিস্ট পর্যন্ত পুরো রাস্তাটা দেখলাম। আশা করি যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই আলোচনাটা খুব কাজে আসবে। কার স্বপ্নের স্পেশালিটি কি তা আমাদের নিচের কমেন্ট বক্সে জানালে খুব ভালো লাগবে।